আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সবাই ভালো আছে তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো না? সবার ঈদ ভালো কাটছে? সবার ঈদ কেমন কাটছে? আসমাইন, ভালো না স্যার, পোস্ট ডেলিভারি করতে করতে দিন শেষ। পোস্ট ডেলিভারি দ্যাট মিন্স গোস্ট ডেলিভারি করছে না স্যার, এটার জন্য ঈদটা ভালো যায় নাই। তো ভালো হয় না কেন? এটা খুশির কথা যে সবাইকে পৌঁছে দিয়ে আসছো সুন্দর করে। এটা তো খুব ভালো। হুম, ওইটা ঠিক আছে স্যার। সবাইকে দিতে পারছো তাই না? এটা এটা তো সবাই পারে না। এটাও আলহামদুলিল্লাহ, সেজন্য খুশি হতে হবে। হ্যাঁ, যে আমরা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারছি, সবাইকে দিতে পারছি, তাই না? নিডি পার্সনদের যারা কোরবানি করার সুযোগ পায় নাই বা সুযোগ নাই, তাদেরকে দিতে পারছে, এই জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে, তাই না? বাকিরা সবাই কোথায়? ইর্তিজা আসছে? আচ্ছা, ওকে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ নাকি? বাকিরা জয়েন করতে থাকুক, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। একজন স্টুডেন্ট একবারই লিখলেই হবে, হ্যাঁ, একাধিকবার লেখার কোনোভাবে প্রয়োজন নেই। যদি কোনো কারণে তুমি আউটসাইডেড হয়ে যাও, আবার ইন করো, তাহলে আবার নতুন করে ইয়ে করার প্রয়োজন নাই। চ্যাট বক্সে লেখার প্রয়োজন নাই, একবার লিখলেই হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো যেটা বলছিলাম আমরা চ্যাপ্টার 4, হ্যাঁ, মার্কেটিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, বিপণন বা বাজারজাতকরণ, বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। বাজারজাতকরণ, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। হ্যাঁ, তো এখানে আমরা বেশ কিছু টপিক নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। যেমন তোমার অনেকগুলো টপিক ছিল, যেমন বাজার কাকে বলে, হ্যাঁ, বাজারের শ্রেণী বিভাগ, তারপরে বাজারজাতকরণ, বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝি আমরা, হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব মেনলি দুইটা টপিক, সেটা হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান, আর একটা হচ্ছে ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়। হ্যাঁ, ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়, এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা কি বুঝলে, কতটুকু বুঝতে পারলে তোমরা এই বিষয়গুলো নিয়ে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো যাওয়া যাক, আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো শুরুতেই বিপণন মিশ্রণ বলতে আমরা কি বুঝি? বিপণন মিশ্রণ, মার্কেটিং মিক্স, নিশ্চয় তোমাদের মনে আছে মার্কেটিং মিক্স হচ্ছে 4P, অর্থাৎ 4টা P, যেটাকে আমরা বলি প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই 4P-র মিশ্রণটাই হচ্ছে বিপণন মিশ্রণ। হ্যাঁ, এই 4টা P হচ্ছে মার্কেটিং এর অন্যতম উপাদান, এলিমেন্টস, হ্যাঁ, যেটাকে কেন্দ্র করেই মূলত বিপণন মিশ্রণ আবর্তিত হয়, অর্থাৎ বিপণনের সমস্ত কার্যক্রম আবর্তিত হয়। তো এই প্রসঙ্গে নেইল এইচ বর্ডেন 1950 সালে প্রথম মূলত তিনি বিপণন মিশ্রণের এই কনসেপ্টটা প্রদান করেন। হ্যাঁ, পরবর্তীতে বিপণন মিশ্রণ কতগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণের মাধ্যমে, বিশেষ করে তোমার 4P-র মাধ্যমে এটা পরিচিতি লাভ করে। আর এই 4P গুলো কি কি আমরা বললাম, একটু আগে বলেছি, আবারও বলছি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এখানে প্লেস বলতে ডিস্ট্রিবিউশনকে মিন করা হচ্ছে। হ্যাঁ, আমরা যে পণ্য বন্টন করি, সেই বন্টনটাকে মূলত এখানে প্লেস হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। আর তাহলে আমরা ফাইনালি আমরা যেটা বলতে পারি সেটা কি, যে বিপণন মিশ্রণ হচ্ছে মূলত
পণ্য মূল্য বন্টন এবং প্রসারের সংমিশ্রণ, যার দ্বারা বিপণনকারী কোনো নির্দিষ্ট টার্গেট মার্কেট থেকে কাঙ্ক্ষিত সাড়া সৃষ্টির চেষ্টা করে থাকে। অর্থাৎ যে সমস্ত ক্রেতাদেরকে টার্গেট করা হবে সেই টার্গেট কাস্টমারদের কাছ থেকে একটা রেসপন্স পাওয়ার চেষ্টা করা হবে এই বিপণনের উপাদানগুলোর মাধ্যমে। যেমন প্রোডাক্টের মাধ্যমে হতে পারে, প্রাইসের মাধ্যমে হতে পারে, ডিস্ট্রিবিউশন প্রণালী ইজি হওয়ার মাধ্যমে বা সহজে তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হতে পারে, হোম ডেলিভারির মাধ্যমে, যেটা এখন রিসেন্টলি অনলাইন মার্কেটিংটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে। এরকম একটা বিষয় আর কি। তো এটা গেল। এরপরে তোমার যেটা আসছে সেটা হচ্ছে কি, নেক্সট টপিকে চলে যাই আমরা। বিপণন মিশ্রণের উপাদান। দেখো বিপণন মিশ্রণ কাকে বলে আমরা জানলাম, এখন জানবো বিপণন মিশ্রণের উপাদান। বিপণন মিশ্রণের উপাদান সমূহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, বিপণন মিশ্রণের যে 4টা উপাদান, ক হচ্ছে প্রোডাক্ট, খ হচ্ছে প্রাইস, গ হচ্ছে প্লেস, আর ঘ হচ্ছে প্রমোশন। এই 4টা উপাদান হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান। তো এই 4টা উপাদানের আন্ডারে যে সমস্ত এলিমেন্টস গুলো আছে, উপাদানগুলো আছে, যেগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই 4টা উপাদান আবর্তিত হয়, সেই উপাদানগুলো নিয়ে আমরা জানবো। আর যে উপাদানগুলো বেসিক্যালি আমাদের টার্গেট কাস্টমারকে, টার্গেট মার্কেটসকে আমাদের করার জন্য, মোটিভেট করার জন্য, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যে বিষয়গুলো মূলত কাজ করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, দেখো মূল যে বিষয়টা সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট। দেখো একটু খেয়াল করো, প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে। যেমন ধরো পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম, মড়ককরণ, আকার আকৃতি, সেবা, ওয়ারেন্টি, ফেরত, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলোই কিন্তু বেসিক্যালি একটা প্রোডাক্টকে কিন্তু ক্লারিফাই করে, প্রোডাক্টকে কিন্তু আলাদাভাবে উপস্থাপন করে, একটা প্রোডাক্টকে কিন্তু কাস্টমারদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে এই বৈশিষ্ট্যগুলো বা এই বিশেষত্বগুলোর মাধ্যমে। তার মানে আমরা মার্কেটিং মিশ্রণের যে উপাদানগুলো আমরা দেখছি, সেই উপাদানগুলোর অন্যতম উপাদান হচ্ছে মূলত এই প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে পণ্যের বৈচিত্র্য। অর্থাৎ দেখো ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট, হ্যাঁ, ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই। ভ্যারাইটিস কোয়ালিটি, ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট। যেমন ধরো পণ্যের বৈচিত্র্য বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে আমরা যে ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট আমরা মার্কেটে দেখি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা মার্কেটে দেখি, সেই প্রোডাক্টের কথাই মূলত এখানে বলা হচ্ছে। যেমন ধরো একই পণ্য মার্কেটে বিভিন্ন স্টাইলে উপস্থাপন করা হয়ে থাকে, বিভিন্ন কালারের হতে পারে, তারপরে বিভিন্ন সাইজের হতে পারে, তাই না? এরকম মানে একটা ভ্যারাইটিস থাকে। মানে তুমি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছ, সেই প্রোডাক্টটা কিন্তু তোমার শুধু এক ধরনের পণ্যই নাই, কোন অনেক অল্টারনেটিভ তোমার সামনে তুমি পেয়ে যাবে। মানে তুমি একটা না পছন্দ হলে আরেকটা কিনতে পারবে, আরেকটা পছন্দ না হলে আরেকটা তুমি দেখতে পারবে, মানে সব ধরনের অল্টারনেটিভ সুযোগ তোমার সামনে থাকবে। তো যেমন ধরো তুমি একটা মোবাইল কিনতে চাও, তো মোবাইলের যে ফিচার্স গুলো আছে, সেই ফিচার্স গুলো এক এক কোম্পানির প্রোডাক্টের মধ্যে দেখবে এক এক ধরনের ফিচার্স। তো কোন ফিচার্স গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, বা তুমি দেখবে প্রোডাক্ট মোবাইল কিনতে গেলে আগে প্রথমে দেখো যে এটার বৈশিষ্ট্য কি, ফিচার্স গুলো কি কি আছে, তারপরে কত জিবি, কত মানে ক্যামেরার ইয়েটা কত এমপিএস, হ্যাঁ, তারপরে তোমার মোবাইলের ইয়েটা কত, সরি ব্যাটারি কত এমপিএস, তারপরে এরকম বিভিন্ন ধরনের অপশন গুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করো। তো কেন? কারণ হচ্ছে যে তোমার সামনে যদি অল্টারনেটিভ না থাকতো, বৈচিত্র্য না থাকতো, তাহলে কিন্তু তোমার যেটা আছে সেটাই তোমাকে কিনতে হতো। কিন্তু যেহেতু তোমার সামনে অল্টারনেটিভ আছে, বৈচিত্র্য আছে, ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট আছে, বিভিন্ন কোম্পানির পণ্য আছে, তোমাকে কিন্তু যাচাই বাছাই করার সুযোগ এখানে অলরেডি আছে।
তো এটাই হচ্ছে বেসিক্যালি পণ্যের বৈচিত্র্য, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট আমরা দেখতে পাই যখন আমরা কোনো প্রোডাক্ট আমরা কিনতে যাব। এরপর 2 নম্বর হচ্ছে গুণগত মান। ডিয়ার স্টুডেন্ট, আমরা শুধু ভ্যারাইটিস টাইপের প্রোডাক্টই কিন্তু মার্কেটে উপস্থাপন করি না অ্যাজ এ মার্কেটার। আমরা কি করি, আমরা প্রোডাক্টের গুণগত মানটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে থাকি। কেন? কারণ গুণগত মান হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে উপাদানগুলো তোমার কি করা হয়, যে উপাদানগুলো তোমার কাস্টমারদেরকে কিন্তু আকর্ষণীয় করে বা কাস্টমারদের যে নিড এবং ওয়ান্ট আছে সেটা কিন্তু পূরণ করা হয়ে থাকে। অর্থাৎ কাস্টমারদের নিড এবং ওয়ান্টটাকে যদি আমরা পূরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টের মধ্যে যে গুণাবলীগুলো আছে, যে বৈশিষ্ট্য, যে গুণগুলো আছে সেগুলো আসলে কতটা কাজে লাগে সেটা আমাদেরকে জানতে হবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে মূল বিষয়, এগুলো হচ্ছে বেসিক্যালি গুণগত মান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো নকশা। নকশা কি? নকশা হচ্ছে দেখো ডিজাইন। ডিজাইনটা কি? ডিজাইন হচ্ছে প্রোডাক্টের ডিজাইন। ডিজাইন বলতে কি বোঝানো হচ্ছে? ডিজাইন হচ্ছে যে দেখো আমরা যখন একটা প্রোডাক্ট কিনতে যাই তখন দেখবা একই কোম্পানিও আবার কিন্তু ভ্যারাইটিস টাইপের ডিজাইনের প্রোডাক্ট কিন্তু মার্কেটে নিয়ে আসে। আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ডিজাইন। কেন এই ডিজাইনটা হয়? কারণ হচ্ছে কাস্টমারদেরকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য তাদের সামনে এই প্রোডাক্টের নকশা গ্রহণ করা হয়ে থাকে, তাদের জন্য যেন সুইটেবল হয়, তাদের জন্য যেন কনভেনিয়েন্স হয়, তাদের জন্য যেন সেটা অ্যাট্রাকটিভ হয়। এরকম বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখে সাধারণত প্রোডাক্টের ডিজাইন তৈরি করা হয়ে থাকে। এরপরে দেখো 4 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আমরা দেখি যে এই প্রোডাক্টের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক অন্য কোম্পানির প্রোডাক্ট যখন আমরা দেখতে যাই সেখানে আমরা কিন্তু দেখি যে তাদের কি কি বৈশিষ্ট্য আছে তাদের প্রোডাক্টের মধ্যে। তারপরে আবার যখন অন্য একটা প্রোডাক্ট দেখি তখন দেখি তাদের প্রোডাক্টের মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য আছে। এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা সাধারণত দেখে থাকি। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো ব্র্যান্ড নেম। প্রোডাক্টের কিন্তু একটা ব্র্যান্ড নেম কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নামটা কি সেটা আমরা একটু জানবো। ব্র্যান্ড নেম হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হচ্ছে তোমার তোমার কি বলে যে আমরা দেখো অনেকেই কিন্তু যখন কোনো প্রোডাক্ট ক্রয় করি তখন কিন্তু একটা নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমরা ক্রয় করতে চাই, অর্থাৎ ওই নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া আমরা ক্রয়ই করবো না। এরকম নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রতি অনেকেই কিন্তু লয়াল হয়ে যায়। হ্যাঁ, তো এই লয়ালটা কিন্তু এমনি হয় না, একদিনে হয় না। এটা বিভিন্ন কারণে, যেমন ধরো হতে পারে যে তুমি ক্যাটসের শার্ট ছাড়া তুমি পরোই না, অথবা হতে পারে যে তুমি অ্যাপেক্স এর শু ছাড়া তুমি পরোই না। শু কিনলেই অ্যাপেক্স এর শু কিনো, বা শু কিনলেই বাটার শু কিনো, শু কিনলেই তুমি অন্য কোনো ব্র্যান্ডের শু কেনো। এই যে বিষয়টা, মানে নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রতি তোমার একটা আনুগত্যতা চলে আসে অটোমেটিক্যালি। কেন আসে? কারণ হচ্ছে যে এই সেভাবেই কিন্তু প্রত্যেকেই তাদের ব্র্যান্ডটাকে কাস্টমারদের কাছে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয় যে তারা হচ্ছে বেস্ট অন্য মার্কেটে যত ব্র্যান্ড আছে, যত প্রোডাক্ট আছে তাদের চেয়ে। তো এইভাবে ওই নির্দিষ্ট ব্র্যান্ডটাকেই কিন্তু কাস্টমারদের কাছে উপস্থাপন করা। দেখো একসময় বাটা কিন্তু প্রথম অনেক আগে ছিল, এরপরে কিন্তু দেখো অ্যাপেক্স চলে আসলো। অ্যাপেক্সটা কিন্তু এসে কিন্তু তারা একটা ব্র্যান্ডিং করে ফেললো। এরপরে দেখো নতুন অনেকগুলো ব্র্যান্ড, কিন্তু নতুন নতুন ব্র্যান্ড আছে, যেমন ধরো বে, তারপরে তোমার আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে মার্কেটে। আসলে এতগুলো নাম মনে নেই। তোমার এই যে দেখো তোমার আসছে কি লটো। লটো একটা ব্র্যান্ড, কিন্তু এসে দেখো প্রথম প্রচুর অ্যাড দিত এটা সেটা করে, এখন কিন্তু তারা একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছে ইটালিয়ান ব্র্যান্ড হিসেবে, কিন্তু প্রোডাক্ট তো বাংলাদেশি। লটো কিন্তু ঠিক আছে নাম হচ্ছে ইটালি, কিন্তু তারা সেই ব্র্যান্ড নেমটা ইউজ করে তারা মার্কেটে কিন্তু এখন প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করে তাদের নিজস্ব একটা ব্র্যান্ড কিন্তু তারা অলরেডি ডেভেলপ করে ফেলছে। এরকম একটা বিষয়। এরপরে চলে আসো মরক্করণ। মরক্করণ কি? মরক হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং কিন্তু অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট ক্রয় করে তখন দেখে প্যাকেটটা কত সুন্দর, কারণ আসলে প্রোডাক্টের ভিতরেরটা কিন্তু আগে দেখার সুযোগ থাকে না। যখন আমরা প্রোডাক্টটা ক্রয় করি তখন কিন্তু মড়কটা দেখেই কিন্তু আমরা প্রোডাক্টটা ক্রয় করি। মড়কটা কত আকর্ষণীয়, আমাদের চোখ আসলে দেখবে আমরা দোকানে গেলেই কিন্তু যদি কোনো প্রোডাক্টের মড়কটা যদি আকর্ষণ হয় দেখবে অটোমেটিক্যালি চোখ চলে যাবে। তারপর সেই প্রোডাক্টটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সে প্রোডাক্টের মড়কের গায়ে প্রোডাক্টের ফিচার সম্পর্কে লেখা থাকে, বা প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির, হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো লেখা থাকে। কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেটা তৈরি করা হয়েছে, হ্যাঁ তারপরে কি কি
কাজ করে, তার ইউজেসটা মানে সিস্টেমটা কি, হ্যাঁ এরকম বিভিন্ন বিষয় কিন্তু দেখবা মড়কের গায়ে লেখা থাকে। তো এগুলো দেখে কিন্তু তার মানে মড়কটা হচ্ছে আগে আকর্ষণীয় করতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, এবং এটা কিন্তু ফার্স্ট অ্যাট্রাকশনের একটা অন্যতম উপায় মড়ককরণ। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে দেখো আকার আকৃতি। আকার আকৃতি অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রোডাক্টের ক্ষেত্রে। একই ধরনের প্রোডাক্ট যদি ভ্যারাইটিস টাইপের হয়, বিভিন্ন আকৃতির হয়, যেমন ধরো রিসেন্টলি তোমরা যদি অ্যাডভার্টাইজিং দেখে থাকো টেলিভিশনে, দেখে থাকবে ইস্পাহানি মির্জাপুর চায়ের কিন্তু একটা অ্যাড দেয়, মানে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই কিনতে পারে। হ্যাঁ যেমন ধরো ফ্যামিলিতে লোক সংখ্যা কম, হ্যাঁ সে একজন 7.5 গ্রাম মাত্র 5 টাকা দিয়ে হ্যাঁ ক্রয় করছে এবং সে খুশি এটা। হ্যাঁ তারপর আরেকজনের দেখা যাচ্ছে 250 গ্রাম দরকার, আরেকজনের 200 গ্রাম দরকার, আরেকজনের 50 গ্রাম দরকার, মানে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই কিন্তু কেনার সুযোগ পাচ্ছে। তো এটা হচ্ছে আকার আকৃতি, অর্থাৎ সাইজ কতটুকু, মানে এটার উপর ডিপেন্ড করে। কারণ যার ফ্যামিলিতে কম মেম্বার সে কিন্তু 200 গ্রাম একবারে কিনবে কেন, বা 400 গ্রাম সে একবারে কিনবে না, কিনতে যাবে না, যেগুলো স্টকে রেখে দিয়ে অনেকদিন হয়ে যায় দরকার কি, তারপর যখন যতটুকু প্রয়োজন ততটুকু তারা ক্রয় করে নেবে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বেসিক্যালি আকার আকৃতি বোঝানো হয়। এরপরে দেখো সেবা, সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে যে আমরা কোনো প্রোডাক্ট যখন ক্রয় করি তখন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা কিছু সেবা প্রত্যাশা করি, যে ওই প্রোডাক্ট থেকে আমরা কতটুকু সেবা পাচ্ছি, কি ধরনের সেবা পাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যাশা করে থাকি। এরপরে চলে আসো ওয়ারেন্টি। ওয়ারেন্টি কাকে বলে? ওয়ারেন্টি হচ্ছে এটা কত দিনের জন্য, কত বছরের জন্য, বা এটা এর কোন মানে কতদিন এটার ওয়ারেন্টি আছে, বা কোন কোন বিষয়গুলো ওয়ারেন্টি আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ যখন কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি, ধরো তুমি একটা মোবাইল কিনতে যাচ্ছ, তখন যদি সেটার ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স, তো তুমি তো একদম খুশিতে বাগবাগ হয়ে সেই প্রোডাক্টটাই ক্রয় করবে, তাই না? কেন? কারণ হচ্ছে যে সাধারণত একটা মোবাইল 1 বছর 2 বছরের মধ্যে দেখা যাচ্ছে একটা ঝামেলা হয়ে যায়। হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে এটার সমস্যা হয়, তখন সেখানে গেলেই কিন্তু সেখানে হয়তো রিপ্লেসমেন্ট সিস্টেম থাকতে পারে, অথবা ফ্রি অফ কস্টে রিপেয়ারিং এর সিস্টেম থাকতে পারে। হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের ওয়ারেন্টি, তার মানে ওয়ারেন্টি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা প্রোডাক্টের মাধ্যমে প্রত্যাশা করে থাকি। এরপরে যেটা আসছে ফেরত, লাস্ট অন প্রোডাক্টের ফেরত হচ্ছে এটার ফেরতের সিস্টেমটা কেমন, রিটার্নিং এর সিস্টেমটা আছে কিনা। তার মানে কোনো প্রোডাক্ট আমি ক্রয় করলাম, ক্রয় করার পর বাসায় গিয়ে দেখলাম যে প্রোডাক্টটা ডিফেক্ট, হয়তো আমি কেনার সময় খেয়াল করিনি কোনো কারণে, কিন্তু যাওয়ার পরে কমপ্লেন করা হলো এবং সেটা আসলে ফেরতের কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ থাকলেই আসলে সেক্ষেত্রে শর্ত কি, এই বিষয়গুলো কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্রোডাক্টের। যখনই আমরা কোনো পণ্য ক্রয় করি, তার মানে পণ্য ক্রয় করলে খুব মনোযোগ দেখে এই বিষয়গুলো একটু খেয়াল করে শুনো, যে আমরা যখনই কোনো পণ্য ক্রয় করি তখন এই বিষয়গুলো, এই যে 10টা বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে কিন্তু রেখাপাত করে, অর্থাৎ কাস্টমারদের মনে কিন্তু এই বিষয়গুলো রেখাপাত করে থাকে, যে যখনই কোনো পণ্য কিনবে তখনই এই বিষয়গুলো আসলে পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম, তারপরে মরককরণ, আকার আকৃতি, সেবা, ওয়ারেন্টি এবং ফেরত, এই 10টা বিষয় সাধারণত আমাদের মনের মধ্যে কাজ করে থাকে। এবং সবাই একজন কাস্টমার যে সবগুলো প্রত্যাশা করবে তারা, হয়তো কোনো একজন ক্রেতা এই 10টার মধ্যে একটা বা দুইটা বিষয় তাকে হিট করে, কারো হয়তো দেখা যাচ্ছে 5টা করতে পারে, কারো হয়তো দেখা যাচ্ছে 3টা করতে পারে, কারো হয়তো 10টাও করতে পারে, কোনো কিছু কিছু কাস্টমাররা সবগুলো বিষয় কনসিডার করে থাকে, এমনও হতে পারে। ওকে এনিহাউ, তারপরে মূল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে বিপণন মিশ্রণের অন্যতম একটা উপাদান, এবং প্রোডাক্টের যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই, তখন এই বিষয়গুলো সাধারণত আমরা বিবেচনা করে থাকি, কনসিডার করে থাকি। দেন এরপরে চলে আসো, তো এই কারণেই অ্যাজ এ মার্কেটার তোমাকে কি করতে হবে, এই বিষয়গুলো যখনই মার্কেটে আমরা প্রোডাক্টটা উপস্থাপন করবো তখন এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেন এরপরে চলে আসো মূল্য, প্রাইস। প্রাইসের ক্ষেত্রে সাধারণত কোন বিষয়গুলো আমরা বিবেচনা করে থাকি? দেখো প্রাইসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো কনসিডার করি সেটা হচ্ছে, প্রথমে দেখো তালিকা মূল্য। তালিকা মূল্য কি? তালিকা মূল্যটা হচ্ছে যে লিস্ট প্রাইস, যখন দেখবা প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে প্রাইসটা, সেটাকে আমরা সাধারণত তালিকা মূল্য বলি। অথবা তোমার ওই দোকানে হয়তো একটা চার্ট থাকতে পারে, কোন প্রোডাক্টের কি দাম সেটা চার্টের মধ্যে লেখা আছে, এটা হতে পারে। অথবা প্রোডাক্টের প্যাকেজিং এর গায়ে যে মূল্যটা লেখা থাকে সেটাই হচ্ছে তালিকা মূল্য। তারপরে তাহলে আমরা প্রথমে দেখবা যে ইউনিট প্রাইসটা কত আসলে। প্রোডাক্টের প্যাকেজের গায়ে, মড়কের গায়ে যে লেখা থাকে এটা কিন্তু আমরা আগে খেয়াল করি, তারপরে সেটার উপর কত % ডিসকাউন্ট দিচ্ছে বা কমিশন আছে কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা পরে কনসিডার করি, আগে দেখি এটার মূল্য কত। আবার অনেক জায়গায় কিন্তু
কোনো কনসিডার করা হয় না, যা মূল্য থাকে সেই দাম দিয়ে কিনতে হয়। এই জন্য তালিকা মূল্যটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেন 2 নম্বর হচ্ছে বার্তা। ওই যে বার্তা মানে বার্তার সিস্টেম আছে কিনা, অর্থাৎ যদি নগদে পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে আসলে কোনো ছাড় আছে কিনা। হ্যাঁ, যদি আমি নগদ পেমেন্ট করে দিলাম এখন, তাহলে 10 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করবে কিনা। যদি বাকিতে হয় তাহলে সেক্ষেত্রে নাই, ভিন্ন কথা, আমি বাকিতে দিচ্ছি না, নগদে দিচ্ছে, এখানে কোনো বার্তার সিস্টেম আছে কিনা, এরকম একটা বিষয়গুলো। তারপর দেখো ভাতা, অ্যালাউন্স। অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে আসলে কোনো ইয়ে আছে কিনা, কি বলে তোমার বাড়তি কোনো সুবিধা। দেখবা এই যে বলে যে 20% এক্সট্রা, মানে সেম দামেই বাড়তি প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 20% এক্সট্রা অথবা 30% এক্সট্রা অথবা 25% এক্সট্রা, হ্যাঁ, বা 50% এক্সট্রা ফ্রি, এরকম এই শব্দগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, এটাকে আমরা বেসিক্যালি অ্যালাউন্স বলি, যে বাড়তি কোনো সুযোগ সুবিধা, সেম প্রাইসে বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা। তারপরে আসছে পরিশোধের সময়। তো প্রাইস এর ক্ষেত্রে আলাদা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটার পেমেন্ট টাইমটা আসলে কতটুকু। অর্থাৎ এক্ষেত্রে যদি কেউ সাথে সাথে পেমেন্ট করে, হ্যাঁ, ক্যাশ অন হ্যান্ড, তাহলে সেক্ষেত্রে তোমার মানে হাতে প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথে পেমেন্ট করলে কেমন প্রাইস হবে। যদি 1 মাস পরে, 10 মাস পরে অথবা 10 দিন পরে পেমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে। অথবা বলছে বাকির শর্ত, অর্থাৎ এক্ষেত্রে কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ, মানে বাকি দিলে কোনো টার্মস আছে কিনা, কন্ডিশন আছে কিনা। যেমন যদি বাকিতে পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করতে হবে কিনা। হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় সাধারণত প্রাইসিং এর ক্ষেত্রে আমরা কনসিডার করে থাকি। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে বিপণন মিশ্রণের উপাদানের 3 নম্বর ইয়েটা উপাদান হচ্ছে প্লেস, অর্থাৎ বন্টন। বন্টনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বন্টনের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো প্রণালী। বন্টনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রণালী। হ্যাঁ, বিপণন মিশ্রণের অন্যতম উপাদান হচ্ছে প্রণালী। প্রণালী, তাই না? তো প্রণালী কি? প্রণালী হচ্ছে তোমার প্রণালী কাকে বলে? ডিস্ট্রিবিউশন সিস্টেম, তাই না? তো প্রণালী হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করব তখন কিভাবে ডিস্ট্রিবিউশন করব। অর্থাৎ এটা সরাসরি উৎপাদনকারী কাস্টমারদের কাছে পণ্য পৌঁছে দিবে, না তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে পণ্য পৌঁছাবে, না পাইকারদের মাধ্যমে পণ্য পৌঁছাবে, না খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য পৌঁছাবে, না পাইকার এবং খুচরা ব্যবসায়ী এবং প্রতিনিধি সবাইকে ব্যবহার করার মাধ্যমে পণ্য কাস্টমারদের কাছে পৌঁছাবে। অর্থাৎ তার ডিস্ট্রিবিউশন প্রণালীটা আসলে কেমন হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, দেন এরপরে চলে আসে কাভারেজ। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা আসলে কোন কোন এলাকায় এই প্রোডাক্টটাকে পৌঁছানো হবে, কোন কোন এলাকা কভার করবে, কোন কোন কাস্টমারদের কাছে এটা পৌঁছানো হবে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হয়। তারপরে 3 নম্বর হচ্ছে সংগ্রহ। কাস্টমার যখন কোনো প্রোডাক্ট কিনতে চায় তখন আসলে তাদের সেটা কালেক্ট করতে গিয়ে কোনো হ্যাসেল পোহাতে যাতে না হয়, তারা যেন সহজেই প্রোডাক্টটা যেন ক্রয় করতে পারে, যতটা সম্ভব তাদের দোরগোড়ায় প্রোডাক্টটা যাতে পৌঁছে দেওয়া যায়, হাতের নাগালে যেন প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়, সহজে যেন তারা সংগ্রহ করতে পারে, সেই ধরনের অপরচুনিটি কিন্তু আমাদের রাখতে হয়। দেন অবস্থান। প্রোডাক্টের অবস্থানগুলো এমন জায়গায় এমন ভাবে আসলে রাখতে হবে যেন কাস্টমাররা খুব স্বাচ্ছন্দ্য ফিল করে সেখানে যাওয়া আসা করতে এবং প্রোডাক্টটা ক্রয় করার ক্ষেত্রে। তো এই জন্য অবস্থানটা কিন্তু আলাদা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মজুদ এন্ড ইনভেন্টরি, আসলে প্রোডাক্টগুলো মজুদ এবং ইনভেন্টরি করে রাখার প্রয়োজন আছে কিনা, মজুদ রাখার দরকার আছে কিনা, রাখলে কি পরিমাণ পণ্য মজুদ রাখতে হবে, এবং সবসময় যেন কাস্টমারদের যে ডিমান্ড অনুযায়ী সেটা সাপ্লাই দেওয়া সম্ভব হয়, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের প্রোডাক্টটা অলওয়েজ কি করতে হবে, মজুদ রাখতে হবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পরিবহন। পরিবহন কি? পরিবহন হচ্ছে ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ পরিবহনের মাধ্যমে তোমার কি পরিমাণ আমরা কাজ করি, অর্থাৎ কি পরিমাণ পণ্য আমরা ডিস্ট্রিবিউশন করি, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবহনের মাধ্যমে আসলে কোন পরিবহনটা আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো আমরা কোনো পণ্য আমদানি করলাম বাইরে থেকে, অথবা পণ্য রপ্তানি করছি, অথবা এক জায়গা থেকে পণ্য অনেক জায়গায় পৌঁছে দিচ্ছে, ঢাকা থেকে পণ্য ধরো খুলনাতে, রাজশাহীতে, চিটাগাং, বিভিন্ন জায়গায় পৌঁছানো হচ্ছে। তো কোন মাধ্যমগুলো আমরা সেটা ব্যবহার করছি পরিবহনের ক্ষেত্রে, সেটা কি ট্রেনের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে, না হচ্ছে তোমার প্লেনের মাধ্যমে, না ট্রাকের মাধ্যমে, অর্থাৎ কোন ধরনের পরিবহন আমরা ব্যবহার করছি সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। এন্ড দেন লজিস্টিক্স, অর্থাৎ কি কি ধরনের সাপোর্টিভ অ্যাক্টিভিটিস আমাদেরকে সম্পূর্ণ করতে হবে সেটাও আমাদেরকে
খেয়াল রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ফাইনালি প্রসার, প্রমোশন যেটাকে আমরা বলি। প্রমোশনটা হচ্ছে দেখো বিজ্ঞাপন। বিজ্ঞাপন, হ্যাঁ, যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো গ্রহণ করা হয়ে থাকে, প্রোডাক্ট যখনই আমরা মার্কেটে উপস্থাপন করি তখন আমাদের কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস গ্রহণ করতে হয়। সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর অন্যতম উপাদান হচ্ছে বিজ্ঞাপন, হ্যাঁ, যেটাকে আমরা সেলস বিজ্ঞাপন বলে থাকি। মার্কেটিং প্রমোশনের অন্যতম উপাদান হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কাকে বলে নিশ্চয় তোমাদের মনে আছে, হ্যাঁ, নৈমিত্তিক উপায়ে, হ্যাঁ, কোনো অর্থ পরিশোধের বিনিময়ে কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক যখন আমরা সেটা উপস্থাপন করি তখনই সেটাকে আমরা সাধারণত বিজ্ঞাপন করে থাকি। ব্যক্তিক বিক্রয় হচ্ছে পার্সোনাল সেলিং, অর্থাৎ ব্যক্তি যখন সরাসরি উপস্থিত হয়ে যখন কোনো পণ্য বিক্রি করে থাকে সেটাকে আমরা সাধারণত পার্সোনাল সেলিং করে থাকি। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনকারী সরাসরি ক্রেতাদের সামনে উপস্থিত হয়ে বা উৎপাদনকারীর প্রতিনিধি হতে পারে, যেই হোক, মানে সরাসরি ক্রেতাদের সাথে উপস্থিত থেকে তাদের সাথে কথা বলে যে পণ্য বিক্রয় করার পদ্ধতি সেটাই হচ্ছে বেসিক্যালি ব্যক্তিক বিক্রয়। বিক্রয় প্রসার, বিক্রয় প্রসার হচ্ছে মূলত শর্ট টার্মে, অর্থাৎ যখন অনেক সময় দেখা যায় যে শর্ট টার্মের জন্য পণ্যের সেলসটা যখন কমে যাচ্ছে মনে হয় বা সেলসটা তোমার বাড়ানো দরকার, এই ধরনের পরিস্থিতিতে সাধারণত যে পদক্ষেপগুলো আমরা গ্রহণ করি সেটাকে সাধারণত আমরা বিক্রয় প্রসার বলে থাকি, সেলস প্রমোশন বলে থাকি। এবং এর উপাদানগুলো হতে পারে যেমন এই যে ডিসকাউন্টে পণ্য বিক্রি করা, একটা কিনলে একটা ফ্রি দেয়া, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যাঁ, তারপরে আপ টু 70% আপ টু 70% ডিসকাউন্ট, হ্যাঁ, তারপরে 30% 50% এক্সট্রা, এরকম এই যে বিভিন্ন ধরনের সুবিধা আমরা দেখবা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অফার গুলো দেখতে পাই। এই অফার গুলো দেওয়া হয় সাধারণত হঠাৎ করে যদি কোনো প্রোডাক্টের সেলস কমে যায় এবং যদি দেখা যাচ্ছে যে তোমার কমে যায়, সেলস কমে গেলেই তখনই কিন্তু সাধারণত এই ধরনের পদক্ষেপগুলো আমরা গ্রহণ করে থাকি। এরপরে চলে আসো জনসংযোগ বা প্রচার, পাবলিসিটি বা পাবলিক রিলেশন। অনেক ক্ষেত্রে কিন্তু জনসংযোগ করতে হয়, অর্থাৎ ক্রেতাদের কাছে। যেমন রিসেন্টলি কিন্তু দেখবা অনেকে বিভিন্ন ভাবে কিন্তু জনসংযোগ করে, হ্যাঁ, মোবাইলে SMS এর মাধ্যমে, হ্যাঁ, তারপরে তোমার ফোন করার মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু পাবলিসিটি করে। অনেকে দেখবো অনেক কোম্পানির পক্ষ থেকে ফোন করা হয় যে 1 মিনিট কথা বলতে পারি, আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, হ্যাঁ, এটা সম্পর্কে আপনাকে একটু ইনফর্ম করতে চাই, যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানালে আমরা সাথে সাথে আপনাকে পৌঁছে দেবো। এই যে বিষয়গুলো, এটা কিন্তু কাস্টমারদের সাথে যোগাযোগ স্থাপন করছে তারা, হ্যাঁ, এটা পাবলিক রিলেশন ডেভেলপ করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলোই হচ্ছে বেসিক্যালি জনসংযোগ। আমার সময় দেখা যাচ্ছে যে লিফলেট, ব্যানার, ফেস্টুন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার করে থাকি পণ্যগুলোকে, হ্যাঁ। তো এইভাবেই সাধারণত জনসংযোগ বা প্রচার করা হয়ে থাকে। এরপরে লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন, ডাইরেক্ট মার্কেটিং যেটাকে বলা হয়, অর্থাৎ সরাসরি বিপণন, সরাসরি ক্রেতাদের সাথে কথা বলার মাধ্যমে, সেটা হতে পারে টেলিফোনের মাধ্যমে, সেটা হতে পারে তোমার, মানে মোট কথা হচ্ছে যারা ভোক্তা সেই ভোক্তাদের সাথে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করা হবে, হ্যাঁ, এখানে কোনো মিডল ম্যান ইউজ করা হবে না। উৎপাদনকারী সরাসরি তাদের সাথে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে পণ্য সেল করার চেষ্টা করবে। তো এই সিস্টেমটাই হচ্ছে বেসিক্যালি ডাইরেক্ট মার্কেটিং বা প্রত্যক্ষ বিপণন। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিপণন মিশ্রণের উপাদানগুলো কি এবং এগুলো কিভাবে আসলে প্রভাব বিস্তার করে। আর এই জন্য আমরা বলি মার্কেটিং মিক্সের এই যে উপাদানগুলো, এগুলোই হচ্ছে বিপণনের প্রাণ, হ্যাঁ, মার্কেটিং মিক্সের অন্যতম উপাদান। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে লাস্ট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খেয়াল করো, ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। কেন রাখা হয় ভোক্তাদেরকে, কেন আমরা কেন্দ্রবিন্দুতে রাখি, হ্যাঁ, কেন মার্কেটিং মিক্সের যে উপাদানগুলো আমরা বললাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, হ্যাঁ, তো এই উপাদানগুলোর মাঝখানে কেন আমরা ভোক্তাদেরকে রাখি, কনজিউমারদেরকে রাখি, এটা কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্টলি এটাকে আমরা আলোচনা করব গুরুত্ব দিয়ে। একটু মনোযোগ দিয়ে সবাই একটু বোঝার চেষ্টা করো। দেখো, কাস্টমার ইজ দ্য কিং, তোমরা এই কথাটা নিশ্চয়ই শুনে থাকবে যে কাস্টমার ইজ দ্য কিং, অর্থাৎ কাস্টমাররাই হচ্ছে রাজা, কাস্টমাররাই হচ্ছে সবকিছু, অর্থাৎ এদেরকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু। যদি কাস্টমাররা পণ্য ক্রয় না করে
যত বড় বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি হোক না কেন, সেই কোম্পানিগুলো তাদের মার্কেটে কিন্তু তারা টিকে থাকতে পারবে না যদি কাস্টমাররা তাদের প্রোডাক্টটা বর্জন করে। কারণ তাদের সমস্ত কিছু কিন্তু আবর্তিত হয় এই ক্রেতাদেরকে কেন্দ্র করে। কাস্টমাররা কেনা বন্ধ করে দিক, দেখবা সব সেই কোম্পানি কিন্তু অচিরেই কিন্তু মার্কেট থেকে হারিয়ে যাবে। কারণ এই জন্য বলা হচ্ছে কাস্টমার ইজ দ্য কিং। এই যে কাস্টমারদেরকে কিন্তু সেভাবেই মূল্যায়ন করতে হবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র দেখি। বাংলাদেশে কিন্তু কাস্টমারদেরকে মূল্যায়নই করা হয় না। কেন? কারণ কাস্টমারের সংখ্যা আসলে বেশি, সেই তুলনায় দেখা যাচ্ছে যে কাস্টমারদের আসলে প্রয়োজনই কিনতে হবে, মানে অসহায় আর কি তারা। কারণ আমরা দেখবা বিক্রেতাদের কাছে কাস্টমাররা কিন্তু আসলেই অসহায়। কাস্টমাররা বিক্রেতারা যেভাবে যে প্রোডাক্ট কিন্তু তা না হলে এই যে ভেজাল, আমাদের ভেজাল জিনিস খাওয়াচ্ছে, ভেজাল জিনিস পরাচ্ছে, সবকিছুই কিন্তু আমরা মেনে নিচ্ছি, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মনে করো যে আমরা যা কিছু খাই, যা কিছু ইয়ে করি, মানে এমনটা হয়ে গেছে, মানে ভেজাল প্রোডাক্ট আমাদের বডি হয়ে গেছে। আসলে ভেজাল খেতে খেতে মনে করো ভেজাল গ্রুপ একটা বডি আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করে ফেলছি। তো এরকম একটা বিষয় আর কি। তো আমরা মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আসলে চিত্রটা ভিন্ন, যদিও কিন্তু এটা হওয়া উচিত না। কারণ আমরা মনে করি যে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমারদের সবসময় ভালোভাবে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং তাদেরকে যদি আমরা মাথার মুকুট বানিয়ে না রাখতে পারি তাহলে মার্কেটে কোনোভাবেই আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য কাস্টমারদের সবসময় রেসপেক্ট করতে হবে, কখনো তাদের সাথে খারাপ বিহেভ করা যাবে না, কখনো তাদের সাথে অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, সবসময় হাসি মুখে তাদের সাথে কথা বলতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাজ এ মার্কেটার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো একটু নিচে খেয়াল করো, 4P এর সাথে 4C একটা কানেকশনটা কি, কোনটার সাথে কোনটার কানেকশন, সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো 4P প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। আর 4C হচ্ছে দেখো কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভিনিয়েন্স, কমিউনিকেশন। প্রোডাক্টের ক্ষেত্রে দেখো কাস্টমার সলিউশন। ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ সহকারে ডিপলি একটু চিন্তা করো যে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা কি করি, কাস্টমার সলিউশন করি। অর্থাৎ কাস্টমারদের যে নিড এবং ওয়ান্ট আছে, সেটা আমরা পূরণ করি কার মাধ্যমে? প্রোডাক্টের মাধ্যমে। কিসের মাধ্যমে করি? কাস্টমারদের যে কি বলে নিড এবং ওয়ান্ট আছে সেটা আমরা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা কি করি, সলভ করি। অর্থাৎ কাস্টমারদের যে প্রবলেম সেটা আমরা সলভ করি কার মাধ্যমে? প্রোডাক্টের মাধ্যমে। ওকে, এরপরে চলে আসো প্রাইস, কাস্টমার কস্ট। কাস্টমার কস্ট বলা হচ্ছে কেন? কাস্টমার কস্ট বলা হচ্ছে কেন বলো তো দেখি? প্রাইস, হ্যাঁ দেখো প্রাইসের মাধ্যমে, প্রাইসের মাধ্যমে এটা করা হচ্ছে কাস্টমার কস্ট। হ্যাঁ, পণ্য, মূল্য, বন্টন, প্রসার। প্রাইস, প্রোডাক্ট, কাস্টমার সলিউশন। দেখো প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার সলিউশন, প্রাইসের ক্ষেত্রে কাস্টমার কস্ট, হ্যাঁ, বন্টনের ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে কনভিনিয়েন্স, এবং প্রসার দেখো প্রমোশনের ক্ষেত্রে কমিউনিকেশন। অর্থাৎ আমরা প্রোডাক্টের মাধ্যমে সাধারণত ক্রেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করি, তাদের যে নিড এবং ওয়ান্ট আছে সেটা পূরণ করার চেষ্টা করে থাকি। প্রাইস, কাস্টমার কস্ট, মানে কাস্টমারদেরকে কিন্তু এটার অর্থ পরিশোধ করতে হয় প্রাইসের মাধ্যমে। তো তাদের সেই কস্ট যেন বেশি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হয়। অর্থাৎ প্রাইসিংটাও কিন্তু আমাদের কাস্টমারদেরকে কেন্দ্র করে কিন্তু নির্ধারণ করতে হবে, যেন সেটা তাদের ক্রয় সীমার বাইরে না চলে যায়। এরপরে দেখো প্লেস, বন্টন, অর্থাৎ কাস্টমার সেটা যেন কনভেনিয়েন্স হয়, অর্থাৎ কাস্টমারদের কাছে যেন কাস্টমারের জন্য সুবিধাজনক ওয়েতে যেন তারা সেটা প্রোডাক্টটা কিনতে পারে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে প্রোডাক্টটা বন্টন করতে হয়। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রসার, হ্যাঁ, কমিউনিকেশন, অর্থাৎ কাস্টমারদের যে ইয়েটা সেটা আমাদেরকে ওইভাবে খেয়াল রাখতে হয়, প্রমোশন করতে হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কি করতে হবে, ভোক্তাদেরকে আমাদের কি করতে হবে, মানে ভোক্তাদেরকে কেন আমরা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখলাম সেই বিষয়টা আমরা এখন আলোচনা করবো। তো কি ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম কারো কোনো কোশ্চেন আছে কিনা?
না স্যার। সবাই বুঝতে পেরেছো? ইফাত, হ্যাঁ স্যার। ইফাত ভুইয়া, জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আচ্ছা, ইর্তিজার কি খবর? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? আমরা যে আলোচনা করলাম এটা তোমার কাছে সবকিছু কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার না? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তো তাহলে আমি একটু কোশ্চেন করি তোমাদের। ইরফান বলো তো বাবা, ইরফান, বিপণন মিশ্রণ বলতে কি বুঝি আমরা? বিপণন মিশ্রণ কাকে বলে বলতে পারবা? বিপণন মিশ্রণ কাকে বলে? ইরফান। বিপণন মিশ্রণ কাকে বলে? ইরফান। ইরফান কি নাই? আসি স্যার। বলো না কেন ইরফান? বিপণন মিশ্রণ কাকে বলে? রেসপন্স করতে হবে তো বাবা, মিউট হয়ে আছো, আনমিউট করে নাও, তারপরে কথা বলো। বিপণন মিশ্রণ কাকে বলে? ওই যে বিক্রেতা ক্রেতা আর কি, মানে সমস্ত বিক্রি রয়েছে। বিক্রেতা বুঝতে পারছে না। বলো, বলতে পারবে? হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। না স্যার, আগে খেয়াল করছি। বলতে না পারলে সারেন্ডার করতে হবে, অন্য আরেকজনের কাছ থেকে আমি চলে যেতে পারি, তুমি তার কাছ থেকে তারটা শুনলেও তো শিখতে পারবা, তাই না? আরহাম বলো তো বাবা, জি স্যার। মোহাম্মদ আরহাম। আরহাম, জি স্যার। হ্যাঁ একটু বলো তো তুমি, বিপণন মিশ্রণ কাকে বলে? পারবো না স্যার। পারবা না? আচ্ছা, কেন বাবা? এই যে মাত্র আলোচনা করলাম, বললে সব কিছু বুঝছো, এখন যদি না পারো তাহলে তো কেমন হয়ে গেল না? তামজিদ, তামজিদ হোসেন, জি স্যার। হ্যাঁ, বিপণন মিশ্রণ কাকে বলে? বিপণন মিশ্রণ হলো স্যার এক্সাক্ট সংজ্ঞা তো স্যার মুখস্থ মনে নাই। মুখস্থ কেন? মুখস্থ করার কি আছে রে বাবা? আরে তোমাদের আর কত করে বুঝাবো, কেন মুখস্থ করবা তুমি? এই যে দেখো তো, এখানে বিপণন মিশ্রণ সম্পর্কে যে আলোচনা করা আছে, মুখস্থ করার কিচ্ছু নাই। মার্কেটিং মিক্সের যে উপাদানগুলো আছে, যে 4P বলি আমরা যেটাকে, এই 4P সংমিশ্রণকেই তো আমরা মার্কেটিং মিক্স করি। মার্কেটিং এর এই 4টা উপাদান, 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, তাই না? এই 4টা উপাদানের যে সংমিশ্রণ, এটাই আর হচ্ছে কি বিপণন মিশ্রণ? এটা। এটা বলার জন্য কি মুখস্থ করা লাগে বলো? না স্যার, আমি মনে হচ্ছে কোন সংজ্ঞা আর কি আছে। সংজ্ঞা কি? তুমি জিনিসটা কি বুঝছো সেটা জাস্ট এক্সপ্লেন করবে, একটু ব্যাখ্যা করবে। এখানে সবকিছু মুখস্থ বিদ্যা দিয়ে চলে? কিছু বুঝতে হবে তো তোমাকে আগে। আমরা এই যে বুঝাচ্ছি, বোঝার উদ্দেশ্য তো এটাই। তাহলে এই যে একটু দেখো, একটু খেয়াল করে, তোমরা যারা অনলাইনে ক্লাস করো, যেহেতু আমরা সরাসরি ক্লাস করতে পারি না, এখন অনলাইনে ক্লাসের সম্ভব, তো এখানে অনলাইনে ক্লাস করে তোমরা কি কিছুটা হলেও কিছুটা বুঝতে পারো না? এই বোঝাটাকে ইয়ে করতে হবে, সাথে সাথে কাজে লাগাতে হবে। কিন্তু যারা ক্লাস করতেছে না তারাও তো এই জিনিসটুকু থেকে বঞ্চিত হচ্ছে, তাই না? যারা মানে কিছুই বুঝতেছে না। তোমরা শুনতেছো, শোনার পরে একটু রিয়েলাইজ করবা, একটু বইয়ের মধ্যে যা আলোচনা করলাম এই বিষয়গুলো একটু একবার হলো, একবার দুইবার একটু রিডিং করো, দেখবা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। একটু চেষ্টা করো, কারণ আমাদের সামনে কিন্তু এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। সো সেক্ষেত্রে এই অনলাইন ক্লাসটাকে, আমাদের ক্লাসই কিন্তু আমাদের ভরসা।
এর মাধ্যমে আমাদের শেখার চেষ্টা করতে হবে সর্বোচ্চটুকু, বুঝতে পারছো? আদারওয়াইজ কিন্তু তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। ওকে।